রাসবিহারী বসুর ওই অল্প বয়সের কিন্তু এই চেতনাটা জন্মেছিল যে পথে তখন কিন্তু বহু বড় বড় নেতা রাজনৈতিক লালা রাজপত রায় থেকে শুরু করে বাকি সবাই কিন্তু সে সময় মুভমেন্ট করছে, কিন্তু ওই সময় উনি বুঝেছিলেন যে এইটা ওয়ে নয়, এই ওয়েতে স্বাধীনতা আসতে পারে না। দেরাদুনে চাকরি নিয়ে চলে যায়, ফরেস্ট অফিসারের ক্লার্কের চাকরি নিয়ে। তার পিছনে কিন্তু একটা বৃহৎ কারণ আছে। তো উনি আর্মিতে জয়েন করতে চেয়েছিলেন, যে সামরিক বাহিনী ছাড়া কিন্তু এই কোনোভাবেই সম্ভব না ব্রিটিশের মুখে লড়াইটা করা, স্বাধীনতা নিয়ে আসা। উনি সেই সময় কিন্তু ফোর্টউইলিয়ামে চলে গেছেন, গিয়ে বলছেন ফর্ম আমাকে ভর্তি হবে, কিন্তু সেই সময় কোনো বাঙালিকে সামরিক বাহিনীতে নেওয়া হতো না। তো সেই সময় যখন বোমা তৈরি হচ্ছে, রাসবিহারী বসু মতিলাল রায়ের বাড়ি এখনো চন্দননগরে আছে, যে বোমাটা উপর থেকে নিচে ফেলেছে, বোমাটা ফাটেনি। মতিলাল রায়ের দিদি বলছে, এবার মতিলাল রায় রাগ এত যে আমার উদ্দেশ্যটা সফল হলো না, ওই বোমাটা নিয়েও দেয়ালে ছুঁড়ে মারে, এবং দেয়ালে ছুঁড়ে মারাতে দেয়াল ফেটে বোমাটা ফেটে। তো রাসবিহারী বসু খবর পেয়ে যখন মতিলাল রায় বাড়িতে আসে, যে তোরা এই বোমা বানিয়ে এই এক্সপেরিমেন্ট করিয়ে বলছিস যে দিল্লিতে বোমা ফেলতে, তো বোমাটা তো ফাটবে না, ধরা পড়ে যাও। তোরা এক কাজ কর, তোরা এই এক্সপেরিমেন্ট এগুলো করে মেদিনীপুরে চলে যা। রাসবিহারী মেদিনীপুরে পাঠায় ওদের। ওখানে ওই ছোট লাট সাহেব এরা সব তখন যেত, ওদের গাড়িতে বোম ফোম ফেলে এক্সপেরিমেন্ট। তো এই যে এই কথাটার যে মেন্টাল স্টেবিলিটি দরকার, যে তুই মেদিনীপুর চলে যা, ওই বোম ফোম যা বানাই এক্সপেরিমেন্ট ওটা তুই লাট সাহেবের গাড়ির উপর দিয়েছ। এটাই তো একটা ভয়ঙ্করের চূড়ান্ত পর্যায়ে, যে কতটা সাংঘাতিক হতে পারে সে দেশ স্বাধীনতার জন্য। স্টোরি টেলার শুভঙ্করের আরও একটি পডকাস্ট এপিসোডে আপনাদের আরও একবার স্বাগত। আজকে ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা বুঝতেই পেরেছেন কি নিয়ে আজকে কথা হতে চলেছে। আজকের এপিসোডে আমার সাথে আছে শুভাশিস ভট্টাচার্য, যিনি একজন সিনেমাটোগ্রাফার, কিন্তু তার জীবনে রাসবিহারী বসু কিভাবে জড়িয়ে গেল সেই নিয়ে আজকের এপিসোড। শুভাশিস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। একদম। সবার প্রথম জিজ্ঞাসা করব, রাসবিহারী বসু কিভাবে জড়িয়ে গেল তোর জীবনে? দেখ, রাসবিহারী বসুর জড়িয়ে যাওয়াটা না খুব এমন খুব প্ল্যানফুলি নয়। তুই আমার একই ব্যাচমেটের, তো সেই জায়গা থেকে একটা প্রজেক্ট থাকতো আমাদের, ডকুমেন্টারি। তো আমার কোনোভাবেই প্ল্যানে ছিল না রাসবিহারী বসুকে নিয়ে কোনো কাজ করার, এবং আমি অতটা ওয়াকিবলও নয়। রাসবিহারী বসু বিপ্লবী, দ্যাটস অল। 2016 বা 17 এরকম একটা সময়, আই থিঙ্ক। আমি একটা অন্য ব্যক্তিকে নিয়ে ডকুমেন্টারির জন্য আমার অনেকটা কাজ এগিয়ে গেছে। হঠাৎ সেই ব্যক্তি আমাকে একদিন ফোন করে বলল, তিনি ব্যান্ডেলে থাকেন, একজন আর্টিস্ট, যে আমাকে ফোন করে বললো যে আমি এটা করতে পারবো না, কারণ আমার আগামী ডেটগুলো নেই যেগুলো তুমি বলেছিলে। তো আমার তো একদম একটা ডেডলাইন কিভাবে মাথায়, বা এতটা এগিয়ে যাওয়ার পর আমি কি নিয়ে ডকুমেন্টারি করব। তো সেই সময় আমি ফ্রিল্যান্স রিপোর্টিং করতাম। তো তখন আমার ফ্রিল্যান্স রিপোর্টারের গুরু ছিল গণশক্তির সেই সময়কার, তখন রিটায়ার করে গেছে, চিফ রিপোর্টার ছিল সে আগে, সমীরন্দা চন্দননগরেরই মানুষ। তো আমি ব্যান্ডেল থেকে ট্রেনটা ধরে চন্দননগরে সমীরন্দার বাড়িতে এসে বিকেলে চা খাচ্ছি। কি রে আজকে তুই কি হয়েছে, এরকম বসে আছি? বলো না, ওটা ডকুমেন্টারি এসেছিল এত কিছুর পর, বলছে করবে না। তো সমীরন্দা বললো, এতে হওয়ার কি আছে, আরেকটা টপিক করবি। আমি বলছি আরেকটা টপিক এরকম কি এ নাকি যে বললে আর তুমি করে দিলাম, কোথা থেকে করবো? তখন বললো, তুই চন্দননগর সম্পর্কে জানিস তো কিছু? হ্যাঁ জানি। এবার চন্দননগর সম্পর্কে সবার একটা মাথায় আসে প্রথমেই লাইটিং, অনেকটা স্পুন ফিডিং এর মতো। চন্দননগর মানেই লাইটিং, অবশ্যই লাইটিং, অবশ্যই জগদ্ধাত্রী পুজো, লাইটিং একটা বড় জায়গা। কিন্তু এরপরও চন্দননগর একটা ইতিহাসের সঙ্গে যে এতটা জড়িত জানা ছিল, কিন্তু সমীরে যখন বলতে শুরু করলো যে তুই এখানে বসে আছিস, এখানে 100টা টপিক, কি নিয়ে করতে তখন সমীর 10-12টা পরপর দিতে শুরু করলো এরকম। তো বলতে বলতে যে বললো রাসবিহারী বসু। রাসবিহারী বসু, আমার তো কোনো আইডিয়া নেই গো রাসবিহারী বসু বিপ্লবী, এর বেশি তো কিছু জানি না। বলে চ তোকে একজনের কাছে নিয়ে যাচ্ছি। সে কথায় আমি পরে আসছি। তো তার কাছে নিয়ে যাওয়া হলো, এবং তারপর আমার পড়াশোনা শুরু হলো। বই কিনে অসিতাভ দাসের বই কিনে এইসব কিনে রাসবিহারী পড়াশোনা শুরু করে একটা জায়গায় পৌঁছলাম। বেশ কিছুদিন পর একটা চলাটা কিছু করতে পারি, একটা 10 মিনিটের আমাদের একটা লেন্থ ছিল মনে ডকুমেন্টারির এক্স্যাক্টলি, তো সেটা নিয়ে কাজ করা শুরু করতে পারি। তো সেই জায়গা থেকে আমার রাসবিহারী বসুর সাথে প্রথম পরিচয়টা শুরু। রাসবিহারী বসুর ডকুমেন্টারি লেখা হলো, একটা বেসিক স্ক্রিপ্ট হলো। নন ফিকশনের তো এইভাবে স্ক্রিপ্ট হয় না টোটালটা, কিন্তু একটা বেসিক একটা ডিএনএ স্ট্রাকচার তৈরি হলো স্ক্রিপ্টে। রাসবিহারী বসুর কিন্তু জন্মগ্রহণ হচ্ছে কিন্তু সুবলদাহ, আচ্ছা, সেটা কিন্তু বর্ধমানে। এই চন্দননগরের পার্টটা কিন্তু রাসবিহারীর জীবনে পরবর্তীকালে এসছে। একটা ছোটবেলাটা কিন্তু জন্মটা সেটা কিন্তু সুবলদাহ গ্রামে, বাবার বদলির চাকরি ছিল। তো সেই সূত্রে বহু জায়গা ট্রাভেল হয়েছে, এবং খুব অল্প বয়সে রাসবিহারী যখন 4 বছর বয়স, রাসবিহারী বসুর মা মারা যায়।
তো বাবাই কিন্তু রাসবিহারী বসুকে নিয়ে পরবর্তীকালে চন্দননগরে চলে আসে আচ্ছা। এবং সেখানে তার পড়াশোনা শুরু হয় এবং পরবর্তীকালে কলকাতায় আসে মটন স্কুলে, যেখান থেকে বাকি পড়াশোনা। আর এই যে বীজ বপনটা হয়েছিল রাসবিহারী বসুর বিপ্লবী, এটা কিন্তু খুব অল্প বয়স থেকে, এমন নয় 20 বছর বয়সে এসে রাসবিহারী বসুর শিরদাঁড়ায় কথাটা উঠলো যে ভারতকে স্বাধীন করার জন্য আমায় লড়তে হবে, এটা একদমই নয় কিন্তু। সেটা কিন্তু ওই অল্প বয়সী বীজটা রোপণ হয়েছিল। আচ্ছা, রাসবিহারী বসুর শুরুটা কোথা থেকে? শুরুটা বলতে গেলে ওই মানে জন্মস্থান জায়গা থেকে সুবলদহ এবং তারপর চন্দননগর। এবার এখানে কথা আছে যে এই যে বিপ্লবী যে কথা আমি বললাম যে স্বাধীনতার সাথে এতটা উনি রিলেট করলো কি করে নিজেকে, সেইটা হচ্ছে রাসবিহারী বসু যে ঠাকুরদা ছিল, যেহেতু মা মারা গেছিল আর বাবা বাইরে কাজ করতেন, তো রাসবিহারী বসু একটা বড় হয়ে ওঠা কিন্তু ঠাকুরদার কাছে। আচ্ছা। তো ঠাকুরদাকে উনি ছোটবেলায় ঘুমানোর সময় বলতেন যে কিভাবে দেশ স্বাধীন হবে, ওই অল্প বয়সে কিন্তু, যে এইভাবে তো হয় না দেশ স্বাধীন। তো ঠাকুরদা বলছে যে না, এই গুলি গালা বন্দুক মারামারি এইভাবে কোনো দেশ স্বাধীন হতে পারে না। রাসবিহারী বসুর ওই অল্প বয়সের কিন্তু এই চেতনাটা জন্মেছিল যে যে পথে তখন কিন্তু বহু বড় বড় নেতা রাজনৈতিক নাম লালা রাজপত রায় থেকে শুরু করে বাকি সবাই কিন্তু সে সময় মুভমেন্ট করছে, কিন্তু ওই সময় উনি বুঝেছিলেন যে এইটা ওয়ে নয়, এই ওয়েতে স্বাধীনতা আসতে পারে না। এবং পরবর্তীকালে রাসবিহারী বসু যখন দেরাদুনে চাকরি নিয়ে চলে যায়, ফরেস্ট অফিসারের ক্লার্কের চাকরি নিয়ে, তার পিছনে কিন্তু একটা বৃহৎ কারণ আছে এই দেরাদুনে চাকরিটা সিলেক্ট করার। তার কারণ উনি যখন কলকাতায় মটন স্কুলে পড়তেন, তখন আমাদের ব্রিগেড যে এখন যেটা ব্রিগেড বলি, তখন ওটা ফোর্ট উইলিয়ামের ফৌজিরা ওখানে প্যারেড করতো, যেখান থেকে কথাটা সে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড। সেই ওইটা দেখে রাসবিহারী বসু সকালবেলায় ময়দানে প্যারেড হচ্ছে হচ্ছে, তো উনি আর্মিতে জয়েন করতে চেয়েছিলেন, যে সামরিক বাহিনী ছাড়া কিন্তু এই কোনোভাবেই সম্ভব না ব্রিটিশের মুখে লড়াইটা করা, স্বাধীনতা নিয়ে আসা। উনি সেই সময় কিন্তু ফোর্ট উইলিয়ামে চলে গেছেন, গিয়ে বলছেন ফর্ম আমাকে ভর্তি হবে, কিন্তু সেই সময় কোনো বাঙালিকে সামরিক বাহিনীতে নেওয়া হতো না, অবাঙালি হতো। কোনো বাঙালির কিন্তু জায়গা ছিল না সামরিক বাহিনীতে, যার ফলে রাসবিহারী বসুকে কিন্তু চান্স দেওয়া হয়নি। তো রাসবিহারী বসু জয়েন করতে পারলো। তো পরবর্তীকালে দেরাদুনে চাকরি নেওয়ার কারণ, দেরাদুনের চাকরিটা খুব একটা অফ সাইডে ছিল, এবং তার আগেও উনি দেরাদুন গেছেন। সেই মুহূর্তে যখন মা মারা গেছিল, তখন শ্রাদ্ধ ওখানে ওনার ভাইকে, বাবা চলে গেছিল, ভাইকে কিন্তু বোনকে ওখানেই রেখে দিয়েছিল রাসবিহারী বসু। আচ্ছা। এই যে দেরাদুনে গেল, দেরাদুন চুজ করার অন্যতম একটা কারণ হচ্ছে এই দেরাদুনে কিন্তু সামরিক বাহিনীর আর্মির ঘাঁটি ছিল। আর দেরাদুনেও চাকরির পাশাপাশি উনি পড়াতেন সাহেবদের। কি পড়াতেন? হিন্দি শেখাতেন। একটা দেরাদুনের ক্লার্কের চাকরি করে সেই সময় দেশের বিভিন্ন প্রান্তে যারা স্বাধীনতার বিপ্লবীদের দল চালাচ্ছে, তাদেরকে টাকার যোগান দেওয়া সম্ভবই নয়। তো একদিন ওনাকে জিজ্ঞাসা করেছিলেন, আপনি এত টাকা পান কোথা থেকে? তো উনি বলেছিলেন, কি মনে হয় তোদের, আমি কি চাকরির টাকায় এত কিছু দল চালাতে পারি? সাহেবদের হিন্দি শেখাই। সাহেবদের হিন্দি শেখলে সাহেবরা টাকা দেয়। তো ব্রিটিশ সাহেবরা বোঝার তো দূরের কথা, বুঝতেই পারিনি যে ওদের কাছ থেকে টাকা নিয়ে কিন্তু বিপ্লবীদের টাকা দিচ্ছে, যেদেরকে বার করতে হবে। দিস ইজ রাসবিহারী বসু। এবং ওই যে আর্মি ক্যাম্প, ওখানে প্রতিদিন যেতে যেতে বন্ধুত্বটা তৈরি করতে করতে ও কিন্তু অ্যাকচুয়ালি শিক্ষাটা নিচ্ছে বন্দুক চালানো, পিস্তল চালানো, কি করে সামরিক বাহিনী তৈরি করতে হয়, সংগঠন কিভাবে তৈরি করতে হয় আর্মি। তার উদাহরণ আমরা পাচ্ছি যখন উনি জাপানে চলে যান, যখন উনি ইন্ডিপেন্ডেন্স লীগ গঠন করেন, পরবর্তীকালে ইন্ডিয়ান আর্মি গঠন করেন, তার বীজ কিন্তু পুঁতেছিল উনি দেরাদুনে, এবং টু ভেরি ফার কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। তো এইটা কিন্তু রাসবিহারী বসুর লাইফ লাইন। মানে আমরা যদি সেই অর্থে দেখি, 1886 রাসবিহারীর জন্ম, 1905 বঙ্গভঙ্গ, 1915 রাসবিহারী জাপান চলে গেল, আর কিন্তু ফিরল না। আর রাসবিহারী আমাদের ছেড়ে চলে যান, মারা যান 1945। তাহলে সেই ঠিক বলতে গেলে একটা 20-25 বছরের স্প্যান কিন্তু উনি ইন্ডিয়াতে ছিলেন, 1886 থেকে 1915। বাকি টোটালটাই কিন্তু জাপানে। উনি কিন্তু কোনদিন আর ভারত ব্যাক করেননি, ওখানেই শেষ জীবনটা কাটিয়েছেন। ওখানেই শেষ, কারণ একমাত্র বিপ্লবী যে কিনা ওই সময়টা ওইটুকু স্প্যান ভারতে কাটিয়ে জাপানে গিয়ে টোটাল পরিচালনা করেছিলেন জাপানে বসে, কারণ উনি বুঝেছিলেন ভারতবর্ষকে স্বাধীনতা দিতে গেলে ভারতবর্ষে থাকলে হবে না। পরবর্তীকালে আমরা দেখতে পাই সুভাষও কিন্তু রাশিয়া যাচ্ছে, জাপান যাচ্ছে, এটা কিন্তু খুব ক্লিয়ার ছিল ওনার কাছে। রাসবিহারী বসুর যে ভূমিকা স্বাধীনতার জায়গায়,
সুভাষ, মহাত্মা গান্ধী, আরো যারা আছে, আমার কোথাও গিয়ে মনে হয় রাসবিহারী বসুর লাইনটা খুব সাবমার্সড এখনো অবধি। হ্যাঁ, মানে আমি এই প্রশ্নটা করতামই যে হ্যাঁ। কোথাও আমরা যেভাবে সুভাষচন্দ্র বসু বা মহাত্মা গান্ধীকে হাইলাইটেড হ্যাঁ। করি বা আমাদের হিস্ট্রি যেভাবে হ্যাঁ। দেখিয়ে এসছে বা শিখিয়ে এসছে হিস্ট্রি, কোথাও গিয়ে কি রাসবিহারী বসুর নেগলেক্ট? ইতিহাস তো মানুষই লিখেছে। মানে সেটা আমরা ছোটবেলায় পাঠ্য ইতিহাস বই পড়ি বা আজকের আমরা কোনো একটা বই নিয়ে অন্য কিছু পড়ছি, মানুষেরই লেখা। ইতিহাস খুবই বিকৃত ভারতবর্ষের জায়গায়, ঠিক যেভাবে ভারতবর্ষের আর্কাইভাল সিস্টেম খুবভাবে বিকৃত। আমার মনে হয় ভারতবর্ষে কোনো আর্কাইভাল ভ্যালু কোনোদিনই দেয়নি। এখন মিউজিয়াম হয়েছে, বহু সচেতনতা জেগেছে, সেটা আমি আমার জগতে বলি পেন্টিং, ফটোগ্রাফি। কিন্তু অ্যাজ প্যারালাল একটা মানুষ আজকে একটা ধর তুই কিছু কাজ করছিস, বেহালা চত্বরে কিছু একটা কাজ করছিস এবং সেই কাজটা একটা জায়গায় গিয়ে তোর 5 বছর সম্পূর্ণ হলো, কেউ এটা ডকুমেন্টেশন করছে না কিন্তু। তো আগামী 50 বছর পর আগামী জেনারেশনের কাছে তাদের কাছে কিছু নেই, এবং এইটা হতে হতে এই বর্তমান জেনারেশন দে ডোন্ট কেয়ার অ্যাবাউট দেম, তাদের কিছু যায় আসে না তাদের ইতিহাস নিয়ে। আমাদের ইতিহাস আমরা ছোটবেলায় যেগুলো পড়েছি, মুঘল সাম্রাজ্য, আকবর, বাবর, শাহজাহান, আমার তোকে প্রশ্ন করা বা আমার তোর এটা যারা দেখবে তাদেরকে প্রশ্ন করা যে এটা কতটা ইম্পর্টেন্ট পড়া। তারা তো অত্যাচার করে গেছে, একের পর এক মেরে গেছে, একের পর এক মানুষ মেরে গেছে, সাম্রাজ্য করেছে এত বছর ধরে। তো যদি মুঘল সাম্রাজ্যটা একটা ছেলে বা মেয়ে পড়লো না তার টেক্সট বুকে, তার জীবনে কিছু হবে না, তার জীবনে কিছু হবে না মানে তার জীবনে কোনো এফেক্ট দেবে না যে তার জীবনে উন্নতির জন্য মুঘল সাম্রাজ্য পড়েনি বলে এফেক্ট হলো। আমার মনে হয় এটা মিনিংলেস পড়াশোনা। আজকে যারা মানলো, যারা একের পর এক খুন করে গেল, তাদের ইতিহাসের বই চ্যাপ্টার চ্যাপ্টার করে পড়ানো হয়। হোয়াট অ্যাবাউট রাসবিহারী বসু? একটা চ্যাপ্টার নেই। সুভাষচন্দ্রকে নিয়ে চ্যাপ্টার নেই। আই ডোন্ট নো এই মুহূর্তে দাঁড়িয়ে পাঠ্য বইয়ের স্ট্রাকচার কি হয়ে আছে। আমরা যখন বড় হয়েছি বা আমাদের আগে কিচ্ছু ছিল না, একটা লাইনে চলে এলো সুভাষচন্দ্র বসু, ভারতীয় সংগ্রামে রাসবিহারী বসু, বিপ্লবী রাসবিহারী বসু। উল্টো হওয়া উচিত, মুঘলটা এক লাইনে আসা উচিত যে অত্যাচার করে গেছে দীর্ঘদিন ধরে। এবং যারা আমাদের এই যে স্বাধীনতা সংগ্রামী যারা আছে, এদের ব্যাপারে এরকম অনেকজন আছে। তুই বল না, বটুকেশ্বর দত্তকে নিয়ে কতজন জানে? একদমই জানেই না। আমি বলছি এই চেতনাটা দায়িত্ব একজন ছাত্র অবশ্যই তার জানা, কিন্তু ছাত্রটাকে জানিয়ে দেওয়া, একটা ইনজেকশনকে দিতে হবে। এবার ইনজেকশনটা তুমি নেশার দিচ্ছ, তুমি অন্য ফোনের দিচ্ছ, রিলসের দিচ্ছ, ইনজেকশনটা দাও না রাসবিহারী বসু, ইনজেকশনটা দাও সুভাষচন্দ্র, ইনজেকশনটা শেখাও মহাত্মা গান্ধী। এটা টোটালটা চেন এফেক্ট। আমরা যদি এটাকে না বদলাই আমাদের আগামী জেনারেশনে, তাহলে এটা চলতে থাকবে। এই যে ইতিহাসের পাঠ্য বইয়ের একটা বিস্তর, এই যে আমি তো রাসবিহারী বসু সম্পর্কে বর্তমান সময় জেনারেশন কেন এত উদাসীন। এবার আমি তোকে বলছি, আমরা আজকে আলোচনা করছি রাসবিহারী বসু নিয়ে, তাই এই স্বাধীনতার ক্ষেত্রে দাঁড়িয়ে এরকম বহু সেগমেন্ট আছে, বহু লোক আছে যারা এইভাবেই ব্যাকে আছে, যারা কোনদিন আলোয় আসতেই পারলো না, স্টেজের ফ্রন্টে আসতেই পারলো না, ব্যাক স্টেজে দাঁড়িয়ে গেল। তোর কি মনে হয় না আজকালকার সময় দাঁড়িয়ে আজকালকার যে জায়গাটা, সেটা নির্বিশেষে স্বাধীনতা বল, যাই বল, পড়াশোনা, আমাদের শিল্প জগৎ, ডিজিটাল জগৎ, মনে হয় না যাদের ফ্রন্ট লাইনে থাকার কথা ছিল তারা ব্যাক স্টেজে ঘুরে বেড়াচ্ছে? আর যারা কোনোদিন ব্যাক স্টেজ কনসেপ্টেই জানে না, থার্ড ওয়েল কি বুঝলো না, তারা ফ্রন্ট লাইনে স্টেজে আলো দাঁড়িয়ে আছে। একদমই তাই। তো এই দায়িত্বটা কাদের চেঞ্জ করতে হবে? তো মানুষকে ওয়াকিবহাল হতে হবে আমার মনে হয়। আচ্ছা, বিপ্লবী রাসবিহারী বসু কতটা ভয়ঙ্কর ছিল, তোর রিসার্চ কি বলিস? আমি যখন রিসার্চ করেছিলাম বিপ্লবী রাসবিহারী বসু ভয়ঙ্কর থেকে একটা পয়েন্ট আছে রাসবিহারী বসুর। এই তথ্যটা আমি জানি না অনেকে জানে কিনা, রাসবিহারী বসু একমাত্র বিপ্লবী যাকে কোনোদিন ব্রিটিশ পুলিশ ধরতে পারেনি। হি ইজ দ্য অনলি ওয়ান। ভারতবর্ষের বিপ্লবীর ইতিহাসে বিপ্লবী লাখ লাখ বিপ্লবী, প্রত্যেকেরই গুরুত্ব আছে, কাউকে আমি ছোট করছি না। সে কোনো অজান্তে ধরা পড়েছে, কখনো পুলিশের সামনে ধরা পড়েছে, কখনো কারোর প্ল্যানে শিকার হয়েছে। কিন্তু রাসবিহারী বসু এমন একজন বিপ্লবী যাকে কোনোদিন ব্রিটিশ পুলিশ ধরতে পারেনি, নেভার। এমন না কোনদিন চেজও করতে পেরেছে, কোনোদিন পারেনি। এত ছদ্মবেশ। যখন লর্ড হার্ডিঞ্জের উপর বোমাটা নিক্ষেপ হলো দিল্লিতে, এর কিন্তু মেন মাথা ছিল রাসবিহারী বসু। লর্ড হার্ডিঞ্জের বোমার মেন মাথা কিন্তু রাসবিহারী বসু। পুলিশ ধরতে পারেনি, কারণ সেই সময় উনি একটা পাঞ্জাবির ছদ্মবেশে গেছিলেন পাগড়ি পরে। তার 2 বছর বাদে
যখন পুলিশ এটা জানতে পারে, ব্রিটিশ পুলিশ, যে এর পেছনে মাথা ছিল রাসবিহারী বসু, সেই সময়কালে রাসবিহারী বসুর মাথার দাম ধার্য হয়েছিল 1,00,000 টাকা, যে রাসবিহারী বসুর মাথা এনে দিলে 1,00,000 টাকা দেওয়া হবে। তারপরও কিন্তু তাকে ধরা যায়নি। যখন উনি জাপান চলে যান, উনি পিএন টেঙ্গার ছদ্মবেশে জাপান চলে যান, এবং জাপান উনি যখন পৌঁছন 1915 আই থিঙ্ক জুলাই, মেবি ভুল হতে পারি, তারপর কিন্তু 4 বছর, মানে 1918 সালে উনি বিয়ে করেন জাপানে তোশিকোকে। এই যে মধ্যিখানে 4 বছর উনি কিন্তু আত্মগোপন করেছিলেন, অবশ্যই জাপানের সাপোর্টে, অবশ্যই জাপানের সাপোর্ট। কারণ জাপান এশিয়ান কান্ট্রিতে আমরা জানি বরাবরই ওরা ব্রিটিশদের বিরুদ্ধে, এবং তার আগে যখন জাপান রাশিয়া ওয়ার হয়েছিল, জাপান কিন্তু জাপানিয়ান পুলিশ এবং জাপান আর্মি ডিফেট করেছিল কিন্তু রাশিয়াকে, রাশিয়ান সাম্রাজ্যকে ফেলে দিয়েছিল। তো রাশিয়া, ইউরোপিয়ান এবং আমেরিকার মধ্যে ভয় ছিল যে জাপান ইজ আ ভেরি পাওয়ারফুল। তো এখানে একটা প্রশ্ন, এই প্রশ্নটা এটাই প্রুফ করে ওয়াই রাসবিহারী বসু চুজ জাপান, ওয়াই নট এনি আদার এশিয়ান কান্ট্রি। উনি বুঝতে পেরেছিলেন জাপান যদি সাপোর্ট দেয়, আমার ভারতের স্বাধীনতা আনতে খুব সুবিধে হবে এবং ব্রিটিশ পুলিশকে পরাস্ত করতে আমি খুব ইজিলি যেতে পারবো। এবং তারপর জাপানের যে ভয়ঙ্করতা, জাপানে আমি এই যে কথাটা বলি যে ভয়ঙ্কর, অবশ্যই একটা সময় ভয়ঙ্কর। কারণ যখন চন্দননগরে উনি আছেন, মতিলাল রায়, প্রবর্তক আশ্রম, এদের সাথে যখন, কারণ উনি চন্দননগর স্যার হিসেবে পেয়েছিলেন চারুচন্দ্র রায়কে। আচ্ছা, যদিও চারুচন্দ্র রায়ের সাথে ওনার অনেক মিল অমত ছিল, মতের মিল একদমই ছিল না। যেমন মানে অনুশীলন সমিতি ঢাকায়, কলকাতায় কিন্তু যেটা হয়েছিল সেটা কিন্তু যুগান্তর। আচ্ছা, সাহেব নাম দিয়েছিল যুগান্তর, কিন্তু কোনো দল নয়। সেই সময় সাহেব ওদেরকে চিহ্নিত করার জন্য নামটা দেওয়া হয়েছিল যুগান্তর দল। আচ্ছা, এটা কিন্তু অনেকে ভুল করে যে যুগান্তর কোনো দল ছিল, একদমই দল ছিল না। আর ঢাকায় অনুশীলন ছিল। তো সেই সময় যখন বোমা তৈরি হচ্ছে, রাসবিহারী বসু, মতিলাল রায়ের বাড়ি এখনো চন্দননগরে আছে, যে বোমাটা উপর থেকে নিচে ফেলেছে, বোমাটা ফাটেনি, মতিলাল রায়ের দিদি বলছে। এবার মতিলাল রায় রাগ এত যে আমার উদ্দেশ্যটা সফল হলো না, ওই বোমাটা নিয়েও দেয়ালে ছুঁড়ে মারে, এবং দেয়ালে ছুঁড়ে মারাতে দেয়াল ফেটে বোমাটা ফেটে যায়। তো রাসবিহারী বসু খবর পেয়ে যখন মতিলাল রায় বাড়িতে আসে, যে তোরা এই বোমা বানিয়ে, এই এক্সপেরিমেন্ট করিয়ে বলছিস যে দিল্লিতে বোমা ফেলতে, তো বোমাটা তো ফাটবে না, ধরা পড়ে যাবো। তোরা এক কাজ কর, তোরা এই এক্সপেরিমেন্ট এগুলো করে মেদিনীপুরে চলে যা। রাসবিহারী মেদিনীপুরে পাঠায় ওদের। ওখানে ওই ছোটলাট সাহেব এরা সব তখন যেত, ওদের গাড়িতে বোম ফোম ফেলে এক্সপেরিমেন্টটা কর। তো এই যে কথাটা, এই কথাটার যে মেন্টাল স্টেবিলিটি দরকার, যে তুই মেদিনীপুর চলে যা, ওই বোম ফোম যা বানাই এক্সপেরিমেন্ট, ওটা তুই লাট সাহেবের গাড়ির উপর দিয়ে সব কর। তো এটাই তো একটা ভয়ঙ্করের চূড়ান্ত পর্যায়ে, যে কতটা সাংঘাতিক হতে পারে সে দেশ স্বাধীনতার জন্য। এবং ঠান্ডা মাথায়, এমন নয় যে খুব হাইপার অ্যাক্টিভ হয়ে মেরে দিয়ে কাউকে এ করে, এটা খুব ঠান্ডা মাথায় ডিসিশন দিচ্ছে, চলে যা তোরা। তো এই ভয়ঙ্করটা বরাবরই ছিল এটা। আর ভয়ঙ্কর মানে তো তুইও জানিস যে সবসময় এরা হিটলারের মতো নাৎসি বাহিনীর ভয়ঙ্করতা তো নয়। মানে সে আমরা দেখেছি এই ভারতের ইতিহাসে যত মহাপুরুষ এসছে, তারা সবাই কিন্তু প্রথম কন্ডিশন তারা খুব ঠান্ডা মাথায় কাজ করেছে। এদের সব থেকে আমি মনে করি বিবেকানন্দ। নেতাজিও জায়গায় বলছে যে যখন নেতাজিকে ধরতে আসি, মানে যখন কোয়ারি করতে এসেছিল বাড়িতে পুলিশ, নেতাজিকে বলছে হু ইজ দিস, তো স্বামী বিবেকানন্দ। নেতাজি পড়ার ঘরে বলছে একে কেন রেখেছো, তো নেতাজিকে বলছে বিপ্লবী। তো নেতাজি, বিবেকানন্দ সন্ন্যাসী। তো তখন নেতাজি পুলিশ অফিসারকে বলছে যে সব থেকে বড় বিপ্লবী তাকে ধরুন আগে। বলছে তার মানে একে ধরবো কি করে, মারা গেছে ফটো। তো এই যে কথাটা, মানে ধরার কথা, মানে এটা নয় যে আপনি আমাকে জ্যান্ত ধরে আনুন, তো নেই। এই যে একটা এটা খুব সূক্ষ্ম লাইন, যে সব থেকে বড় যে বিপ্লবী আগে তাকে ধরার চেষ্টা করুন। তারপর উনি ওই পুলিশ অফিসার এসে বাবার ঘরে বলছে সুভাষের ঘরে এইসব ফটো, এগুলো ভালো নয়। তো সুভাষের বাবা তো বড় ব্যারিস্টার ছিল, বলছে তা কি করতে হবে বলুন। তো এই যে আমাদের একটা, আমি বলছি আমাদের যে ইতিহাসের যে জায়গা, যে প্রশ্নটা আগের প্রশ্নে এলো, যে ইতিহাস যে কোনটা জানা দরকার আর কোনটা জানা দরকার নয়, মানে আই ডোন্ট নো। এই মুহূর্তে এখন তো সবটাই প্রাইভেটাইজেশন। গভর্নমেন্ট স্কুলে আমি জানি না কজন সরকারি, হয়তো পড়ে, সরকারি স্কুলে অবশ্যই পড়ে, কিন্তু কলকাতা দিয়ে যদি বিচার করি, সবটাই কিন্তু সিবিএসসি, আইসিএসসি এদের কারিকুলামে পড়াশোনা। আই হ্যাভ ভেরি মাচ ডাউট অ্যাবাউট দ্যাট, যে
এদের পড়াশোনার পাশাপাশি কোনো একটা শুক্রবারে তো সুভাষচন্দ্র সিনেমাটা দেখানো যায়, কোনো একটা শুক্রবারে রাসবিহারী বসুর দূরদর্শন খুব সুন্দর ডকুমেন্টারি করেছে, ইউটিউবে আছে, এবং সেগুলো বেশি বড় নয়, দেখানো যায়। রামমোহন রায়ের ডকুমেন্টারি দেখানো যায়, বিদ্যাসাগরের ডকুমেন্টারি দেখানো যায়। এই যে টেক্সট বুক থেকে বেরিয়ে এসে যে পড়াশোনা, এইটা খুব ইম্পর্টেন্ট আমার মনে হয়। টেক্সট বুকের বাইরেও যে একদম একটা জগৎ আছে। এক্স্যাক্টলি। নইলে ধরে আজকে আমি ভারতীয়, ভারত চেতনা, স্বাধীনতা কিভাবে এসছে, এই যে বোধটা, যে ইটস নট লাইক দ্যাট গেল গুলি করলো পতাকা দিয়ে দিল, এত মানুষের বলিদান, এত এত সিনেমা হচ্ছে, অবভিয়াসলি সেগুলো কিছু প্রপাগান্ডা আছে, কিছু বায়াসনেস আছে, কারো কিছু মোটিভে কেউ সিনেমা বানাচ্ছে, এসবের বাইরে গিয়েও যে সত্যটা, মানে সত্য যেটা ট্রুটা হচ্ছে যে এতগুলো মানুষের একটা লড়াই, আমরা যদি সেই লড়াইটাকে মাথায় রেখে একটু আগামীর কথা ভাবি, আমরা কিন্তু এত ভায়োলেন্ট হব না, আমার মনে হয়। ঠিক। আচ্ছা, চন্দননগরের সাথে রাসবিহারী বসু সম্পর্ক নিয়ে আমরা কথা বলছিলাম, হ্যাঁ। এটাকে কি আমরা আরেকটু ডিটেলে বলতে পারি, মানে শুনতে পারি, আমার দর্শকরা জানতে পারে? মানে চন্দননগরে রাসবিহারী বসুর ভূমিকা, আমি বলছি চন্দননগরে রাসবিহারী বসু যে শুরুটা যে যখন হয়েছিল, সেটা কিন্তু খুব কম সময়, বেশি সময় না হলেও কিন্তু একটা ভ্যালিড টাইম। এই যে বোম বাঁধা, ডুপ্লি স্কুলে চন্দননগরে পড়াশোনা, চারুচন্দ্র রায়, কানাইলাল দত্ত, প্রবর্তক আশ্রম, এই যে এই র্যাডারে ঘোরাফেরা, এইটা কিন্তু এই চন্দননগর হচ্ছে কিন্তু এই ঘাঁটি। আজকে রাসবিহারী বসুর, আমি পরে আসছি রাসবিহারী বসুর সংকল্পে, আগামী রাসবিহারী বসু কি হয়ে আছে এই মুহূর্তে চন্দননগরে, কতটা এই মুহূর্তে চন্দননগরে গেলে রাসবিহারী বসুকে পাওয়া যায়, তার আলোচনায় পরে আসছি। কিন্তু সেই সময় দাঁড়িয়ে 1900 দশকের প্রথম দিককার চন্দননগর যদি না ওইভাবে থাকতো, ফরাসিদের সাম্রাজ্য তার আগে ছিল, এবং এই মানুষগুলোর সাথে যদি ওনার পরপর পরিচয় না হতো, আমি বলছি রাসবিহারী বসুর কিন্তু পথ এগোতে পারতো না। এবং চন্দননগর একটা কি ভূমিকা, কারণ উনি থাকতেন বর্ধমানের সুবলদহ গ্রামে, বড় হয়ে ওঠা। আমি সুবলদহ গ্রামে ভিজিট করেছি আমার ডকুমেন্ট বানানোর সময়। ওই যে আর্কাইভের কথা বলছিলাম, সুবলদহ গ্রাম, তুই গেলে একটা দেখতে পাবি একটা লোহার স্ট্রাকচার, এরকম একটা বানিয়েছে, একটা পাতলা লোহার স্ট্রাকচার, কিচ্ছু লেখা নেই, নেম প্লেট নেই, কিচ্ছু নেই, এখানে নাকি জন্মেছিলেন। সেটা কোনো আর্কাইভ নেই, বাড়ি ভেঙে শেষ। সেই সময় একজন লোকাল নেতা আমাকে এসে বলছে, একটা দুটো বই এনে বলছে এই বইগুলো কিনুন না ওনার ঘরে। তো আমি বলছি সে বইটা বলতে পারি কি বই, বোস অফ নাকামুরা, জাপানের ইংলিশ বই। তো আমি বলছি আমি জানি এগুলো, আমার কাছে আছে, কিন্তু না এগুলো অরিজিনাল, মানে সে একটা ব্যবসা করছে। কিন্তু এই যে আর্কাইভাল যেখানে ভ্যালুটা, আজকে তুই একটা কোনো বাইরের দেশে যা, এরকম একটা মানুষ যে কিনা জন্মেছিল, তার জায়গাটা দেখে কি করে রেখেছে। ভারতবর্ষ স্ম্যাশ, সুবলদহ গ্রামের যে তোকে বাস বর্ধমান স্টেশন থেকে নেবে একটা প্রায় 1 ঘন্টা জার্নি করে যে জায়গাটা নামতে হবে, তুই কোনো আইডিয়াতে, একটা সাধারণ মানুষের আইডিয়া আসবে না এখানে রাসবিহারী বসু জন্মাতে পারে। তার কোনো ওয়ে আউট নেই, কোনো স্ট্রাকচার নেই, কোনো মানে দিক নির্দেশ নেই, যেখানে একটা এত বড় বিপ্লবীর এই জায়গা ছিল। কেউ ভাবেই নি। এবার তুই আয় প্রসঙ্গ, আমি কোনো কারো বিপক্ষে গিয়ে বলছি না, নেতাজির বিপক্ষে কথায়। আমরা যেভাবে নেতাজি সুভাষচন্দ্র বসুকে জানি বা চিনি, যিনি নেতাজির নায়ক হিসাবে, কোথাও কি রাসবিহারী বসুরও সেই সম্মানটা প্রাপ্য ছিল? আমি তো মানে আমি জানি না, এটা বলার পর হয়তো অনেকে আমাকে বলতে পারে তুই এত কি জানিস, তুই না তুই গবেষক রাসবিহারী বসু। আমি একদমই নই, আমি রাসবিহারী বসু সম্পর্কে না গবেষক, না নেতাজি সম্পর্কে গবেষক, না আমি ইতিহাসের স্টুডেন্ট বা ইতিহাস নিয়ে আমি কিছু করছি। আমরা কিছু ক্ষেত্রে নেতাজির থেকেও রাসবিহারী বসুর প্রাপ্যটা একটু বেশি হওয়া উচিত ছিল। এবং তার কারণ, রাসবিহারী বসু যখন জাপানি ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ তৈরি করে, এবং তারপর যখন উনি এই যে আজাদ হিন্দ ফৌজ, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, তুই এক্ষুনি একটা সার্ভে কর কলকাতায়, ইয়ং ছেলে মেয়ে আমাদের বয়সী সবাই বলে আজাদ হিন্দ ফৌজ ফাউন্ডেড বাই নেতাজি সুভাষচন্দ্র বসু। দিস ইজ কমপ্লিটলি রং। আজাদ হিন্দ ফৌজ ফাউন্ডেড বাই রাসবিহারী বসু, 1941। 1 বছর পর, 1 বছর 2 মাস 3 মাস পর রাসবিহারী বসুর শরীরের ডাউনফল শুরু হয় বয়সের কারণে। উনি নেতাজিকে হ্যান্ড ওভার করে, আজাদ হিন্দ ফৌজ যোগ্য ব্যক্তিকে হ্যান্ড ওভার করে। এবং এই ভিডিওটা, এই হ্যান্ড ওভারের প্রোগ্রামটা
ইউটিউবে দূরদর্শনের যে ডকুমেন্ট, আমার ডকুমেন্টারি তো আছে যখন আমি করেছিলাম, এটা কিন্তু আছেই ফুটেজটা, আছে, এই আর্কাইভাল ফুটেজটা আছে একদম। কিন্তু। এটা আমি রিসেন্ট নেতাজি ভবনে গেছিলাম, ওখানেও এই ভিডিওটা প্লে হয়। এইবার আমি বলছি নেতাজির ভূমিকা কথা। আমি যখন সে সময় মানে আমি এটা শুধু বাইরের লোকের ক্ষেত্রে নয়, আমি ওনার একজন বংশধর মিট করেছিলাম, আমাদের টালা পার্কের ওখানে থাকে। আমার ডকুমেন্টারি তার ইন্টারভিউ ছিল একটা পার্ট, পার্থ বসু বলে নাম, রাসবিহারী বসুর বংশধর। আর তো আমি ওনাকে বলেছিলাম যে এই যে নেতাজি বা সুভাষ, ওনাদের মধ্যে বিশাল একটা ক্ষোভ যে ওদের ফ্যামিলি বা ওদের জায়গা, ওদের ফ্যামিলির কথা, যে রাসবিহারী বসু সেই জায়গাটাই পেল না। আজকে আমরা 23শে জানুয়ারি যেভাবে পালন করি, রাসবিহারী বসুর জন্মদিনকে সেভাবে পালন করি। আমরা যদি বর্তমান ডিজিটাল সময় আসি, 23শে জানুয়ারি তো মেসেজের মানে পোস্টের পর পোস্ট, একটা নেতাজির ছবি, চলো দিল্লি চলো, বাকি এরকম একটা সবাই লিখতে থাকে। রাসবিহারী বসুকে নিয়ে কতদিন যায়। আমি বলছি এই বেসিক জানাটার ভুলের ফলে, আমাদের আপব্রিঙ্গিংটা ভুল হওয়ার ফলে আমাদের পৃথিবী দেখাটাই ভুল হচ্ছে। তো যখন পৃথিবী কেউ ছাড়বে 70 বছর 80 বছর হোয়াট এভার, সে সম্পূর্ণ একটা ভুল ভাবে তার সম্পূর্ণ জীবন দেখে ছাড়লো, তার দেখাটাই ভুল। আজকে যেটা সিনেমা দেখছিস, আগেকার দিনে গ্রামে পর্দায় সিনেমা দেখা হয়, তোকে যদি পর্দার ওই পাশে বসিয়ে দেওয়া হয় ব্যাক প্রজেকশনে, তুই সিনেমাটা দেখলি সম্পূর্ণ উল্টো পার্সপেক্টিভে দেখলি। যে সামনে থেকে দেখলো সে একটা অন্য পার্সপেক্টিভে দেখলো। এবার দুজনে তুই মিট করলি আফটার 20 ইয়ার্স, তুই বলছিস না হতেই পারে না, ওই দিকের লোকটা ডান দিকেই ছিল, কেন উল্টো হয়ে যাচ্ছে না, মানে এই ডান দিক বাদিক, এ বলছে না না ও বাদিকে ছিল, তুই হতেই পারে না, আমি ডান দিকে নিজের চোখে দেখেছি। কারোরটাই ভুল নয় আমার বক্তব্য, দুজনেই ঠিক বলছে, দুজনেই ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স করেছে। ভুলটা হচ্ছে তাকে দেখানোটা হচ্ছে। একদম একদম তাই। সেম ওয়ে নেতাজিকে যেভাবে দেখানো হয়েছে, নেতাজি অবশ্যই গুরুত্বপূর্ণ, নেতাজিকে ভীষণ একটা বড় ফ্যাক্টর। হ্যাঁ, স্বাধীনতা আসতোই না, সেটা রাসবিহারী বুঝেছিল বলে রাসবিহারী অন্য কাউকে নেতাজিকে হ্যান্ড ওভার করেছিল জাপানে ডেকে, এবং তার সাথে সম্পর্ক যথেষ্ট ভালো ছিল। কিন্তু আমাদের অ্যাট এ টাইম এটা বোঝা দরকার যে রাসবিহারী বসু কিন্তু অ্যাজ মাচ এজ ইম্পর্টেন্ট। রাসবিহারী বসু প্রথম ব্যক্তি যে বুঝেছিল সামরিক বাহিনী ছাড়া স্বাধীনতা আনা সম্ভব নয়, ব্যক্তিগত কাউকে আক্রমণ করে, ব্যক্তিগত কাউকে গুলি মেরে স্বাধীনতা আসবে না, সামরিক বাহিনীর প্রয়োজন, যেখানে ওদের টোটাল স্ম্যাচ করে দিতে হবে। সেটা রাসবিহারী বসু প্রথম বুঝেছিল। আচ্ছা, আমরা এই আর্কাইভ নিয়ে কথা বলছিলাম, ধর বর্তমান প্রজন্ম এই রাসবিহারী বসু সম্পর্কে আরো জানতে আগ্রহী হয়ে উঠলো কোনো কারণে, ইউটিউব টেক্সট বই বা মানে ইউটিউব ডিজিটাল আর প্রিন্ট মিডিয়া বাদ দিয়ে আর কি কোনো উপায় আছে যে যেখানে রাসবিহারী বসুকে আরো ভালোভাবে জানা যায়? আমি তো বলবো খুবই আছে উপায়, মানে অবশ্যই ডিজিটাল টেক্সট বুক, ডিজিটাল এই মুহূর্তে একটা গুগল একটা বিশাল বড় একটা ওয়ার্ল্ড তোর হাতের সামনে। কিন্তু এরপরও যারা রাসবিহারী বসুকে নিয়ে স্টাডি করতে চায় বা ওনাকে নিয়ে জানতে চায়, ওই চন্দননগরই যেতে হবে। রাসবিহারী রিসার্চ ইনস্টিটিউট চন্দননগরে আছে। আচ্ছা। এবং এটা যিনি চালান, আমার ডকুমেন্টারি তার ইন্টারভিউ ছিল সেই সময়, কল্যাণ চট্টোপাধ্যায়। এই কল্যাণ বাবুর বয়স এই মুহূর্তে 85-84 আই থিঙ্ক, বা বেশিও হতে পারে। তিনি সম্পূর্ণ নিজের প্রচেষ্টায়, নিজের চেষ্টায় তার টোটাল বাড়িটাকে মিউজিয়ামে শিফট করেছে, এবং সেখানে রাসবিহারী বসুর পোশাক থেকে তার ব্যবহৃত জিনিস, বিভিন্ন কিছু, টোটাল রাসবিহারী রিসার্চ একটা ইনস্টিটিউট তৈরি করেছে। রাসবিহারীর সমস্ত বই, তাকে নিয়ে সম্পর্কিত যারা অন্যরা লিখেছে তাদের বই, এবং উনি ওয়েললি কানেক্টেড জাপানের কিন্তু টোকিওর যে, কেন রাসবিহারী বসুর কিন্তু কে দাহ করা হয়েছিল জাপানের টোকিও মহাশ্মশান, তামা শ্মশান। তো সেই ফাউন্ডেশনের সাথে, জাপান ফাউন্ডেশনের সাথে কিন্তু তিনি ওয়েললি কানেক্টেড। আচ্ছা। টোকিও শহরে যখন রাসবিহারী বসুকে দাহ করা হয়, তার যে ছাই, সেটা কিন্তু উনি নিয়ে এসছেন এখানে, সেটা চন্দননগরে আছে, এখনো আছে, তুই গেলি দেখতে পাবি ওনাকে বললে। আচ্ছা। এবং উনি কিন্তু এর জন্য কোনো টাকা নেন না, এটা ফ্রি অফ কস্ট। মানে আমি বলছি, এটা যদি অন্য কেউ করতো, আই ডোন্ট নো সে রাখতো কি রাখতো না, বাট এত কিছু একটা সংগ্রহশালাকে তুই মেনটেন করছিস বছরের পর বছর ধরে, সে কোনো মেনটেনেন্স চার্জ বা কিচ্ছু নেয় না। এবং ওপরে 4 থেকে 5টা ঘর আছে যেখান থেকে দেশ বিদেশ থেকে ছেলেমেয়েরা এসে ওনার কাছে থেকে রাসবিহারী সম্পর্কে পড়াশোনা করে, এবং চালিয়ে যাচ্ছে নিজে হাতে একা। এবং
উনি একই সাথে যে কিনা হচ্ছে গিরিদূতের ফাউন্ডার। গিরিদূত যে এভারেস্টের যে ক্লাইম্বিং যে অর্গানাইজেশন ছিল, আচ্ছা, গিরিদূত, আচ্ছা কল্যাণ চট্টোপাধ্যায়। আচ্ছা। প্রথম এভারেস্ট কিন্তু ওনার যে বাঙালি গিরিদূত থেকে। হুম, ওটা একটা আলাদা সেক্টর, হুম। তারও একটা মিউজিয়াম বানিয়েছে উনি আলাদা, এই এভারেস্ট গিরিদূত। এবার দেখার মতো বিষয় চন্দননগরে এটা। এইসব মানুষ কোনোদিন আসেই না না, life এ। আসেই এটাই না। নিয়েই আমরা কথা হ্যাঁ, বলছিলাম। এবং আমার সবথেকে আজ থেকে ৮ বছর আগে ওনার সাথে আমার এখনো সম্পর্ক খুবই ভালো। কথা হয় মাঝে, মাঝে। হোয়াটসঅ্যাপে মেসেজ হয়, ইয়ে হয়। দারুণ ইন্টারেস্টিং কথা বলেছিল একটা লাইন আমাকে ৮ বছর আগে। সেই কথার জন্য আমি শুধু ওনার এখনো মানে ভক্ত। উনি একটা কথা বলেছিলেন, যে রাসবিহারী বসুকে ভালোবাসে সে কোনোদিন খারাপ থাকতে পারে না। এই যে ফিলোসফিটা, এই যে দর্শনটা ওনার, এখনো যাবি ওনার কাছে, চা খাবি, এ খাবি, সব ঠিকঠাক তো? তুই বললি এই চলে যাচ্ছে। তুমি রাসবিহারী বসুকে ভালোবাসো তো? হ্যাঁ। তাহলে চলে যাচ্ছে না, খুব ভালো আছো। যে রাসবিহারী বসুকে ভালোবাসে সে কোনোদিন খারাপ থাকতে পারে না। এই যে একটা দর্শন, আমি স্টান্ট, এই কল্যাণবাবুর মতো লোকেরা এখনো আছে, এনাদের জন্য এখনো এই আর্কাইভাল সিস্টেম বা রাসবিহারী বসুর মতো লোকেরা বেঁচে আছে। ঠিক, একদমই ঠিক। আচ্ছা, আমাদের সময় একদম শেষের দিকে। তবে শেষ করার আগে যে প্রশ্নটা তোকে করবো সেটা হচ্ছে আগামী দিনের জন্য রাসবিহারী বসু কতটা গুরুত্বপূর্ণ? আগামী দিনের জন্য রাসবিহারী বসুর গুরুত্বটা, এই বিষয়টা হচ্ছে কেমন বলতো, মানে মহাকাল সময়কাল একটা তো ব্যাপার বিষয় আছে। মানে রাসবিহারী বসু 1885, 1945 জীবনাবসান। রবীন্দ্রনাথ তারও আগে, 41। এবার একটা বক্তব্য আছে এখানে আমার। এই যে আজকে আমরা 2025 বা 26-এ দাঁড়িয়ে রাসবিহারী বসু সম্পর্কে কথা বলছি, কেন কথা বলছি? তার কারণ ওনার অবদান আছে বলে। স্বাধীনতা সংগ্রামে নেতাজির কথা বলছি। এবার ধর এনারা কোনোদিন এইসব ফিল্ডে এলো না, জীবন জন্মালো, বড় হলো, নর্মাল চাকরি বাকরি করলো, চলে গেল, মারা গেল। আমরা কি কথা বলতাম? বলতাম না। অ্যাট দ্য সেম টাইম তুই ভাব, রাসবিহারী বসু কিছুই করলো না, কিন্তু চাকরি করতো, সাধারণ মানুষের মধ্যে জীবনযাপন করতো, কিন্তু উনি বেঁচেছেন 160 বছর। ধর 160 বছর বেঁচেছে, আমরা কিন্তু কথা বলতাম যে সর্বোচ্চ যে বেঁচেছে 160 বছর। আমরা কিন্তু রবীন্দ্রনাথের, যদি কিছু রবীন্দ্রনাথ সারা জীবন কিছু নাও লিখতেন, রবীন্দ্রনাথ ধর 150 বছর বেঁচেছে, তাহলে কিন্তু লোকটা পপুলার হতো। কিছু না করেও কিন্তু পপুলার হতিস, সেটা যে কেউ নির্বিশেষে, মানে কোনো ট্যালেন্ট, ক্রিয়েটিভিটি সব কিছু বাদ দিয়ে বলছি। তুই ধর তোর ওয়েতেই তুই 150 বছর বেঁচেছিস, তুই কিন্তু এমনি পপুলার। তোকে নিয়ে কিন্তু এখনো কথা বলতে, হ্যাঁ বেঁচেছে তো, বাংলায় সর্বোচ্চ বেঁচেছে 150 বছর রবীন্দ্রনাথ ঠাকুর। তার মানে এই যে আগামীতে কতটা গুরুত্বপূর্ণ, এই গুরুত্বপূর্ণটা একটা বিষয় হচ্ছে যে তার অবদান। এবার সে তার সে 70, 78, 80-তে মারা গেছে, মাথা ব্যথা নেই কারো, নর্মাল মানুষ অ্যাভারেজ বয়সে মারা যাচ্ছে, শুধু তার অবদানের জন্য আমরা তাকে কথা বলছি। কিন্তু আমি বলি, এই সব কিছুর একটা এখন কি হয় যে তুই একটা ভালো প্রোডাক্ট সার্ভ করছিস, কাজ দিচ্ছিস, তার জন্য আমি তোকে ভালো বলছি। বাট আমি বলছি তুই আমার সাথে ভালোভাবে কথা বলবি, এটাই তো স্বাভাবিক। বাট আমরা এটাকে অ্যাডজেক্টিভ করে দিচ্ছি যে ওটার গুণ, এটা গুণ, এটাই তো, এটা নর্মাল। একটা মানুষ একটা মানুষের সাথে সাধারণ খুব ভালো মতো বিহেভ করবে, আর এটা অ্যাডজেক্টিভিটি কোথায়? এটা তো স্বাভাবিক হওয়া উচিত। বর্তমান সময় তুই ভালো ছেলে, এটা অ্যাডজেক্টিভ হয়ে গেল, যেন ওটার প্রাইমারি কনসার্ন নয় ভালো হওয়াটা, যেন ও খুন করবে, কাউকে মারবে, এটাই হওয়া উচিত ছিল। এবার কেন কথাটা বললাম, এই রাসবিহারী বসু সেই সময় ওনার বড় হয়ে ওঠা পড়াশোনায় উনি এইটা বিপ্লবীদের পথে যাবেন, অবশ্যই এটা রাসবিহারী বসু না করবেটা কি? সুভাষ যে পরিবেশে বড় হয়ে উঠেছে, যে স্কুলে পড়াশোনা করে বড় উঠেছে, তার তো সুভাষচন্দ্র বসুই হওয়া উচিত, সে তো অন্য কেউ হবে না, সেটা সেই হওয়া উচিত। তো আগামীর গুরুত্বপূর্ণটা এই জায়গা থেকে যে এই মানুষগুলোকে আমরা যদি বারবার এদের জীবনটা না দেখি, আমরা আমাদের এই বারবার দেখলে না আমাদের জীবনটা হয়তো একটু সোজা পথে এগিয়ে নিতে পারবো, ইন টার্মস অফ আইডিওলজি, ইন টার্মস অফ যে কতটা তুমি সৎ থাকতে পারো তোমার দেশের জন্য, তোমার পাশের বাড়ির মানুষটার জন্য, এবং সর্বোপরি তুমি তোমার নিজের জন্য। আমার মনে হয় এই শুধু একটা টার্মের উপর দাঁড়িয়ে এদের আগামী 100 বছর নয়, 1000 বছর মনে রাখবে এবং মনে রাখা উচিত। অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ আমাদের চ্যানেলে আসার জন্য, এতটা সময় দেওয়ার জন্য। আজকের মতন এই এপিসোড এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের পর্ব জানাতে কিন্তু একদম ভুলবেন না।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন স্টোরি টেলার শুভঙ্করকে। নমস্কার।